In this section, we study about DNA fingerprinting, part 1. From the Human Genome Project, we knew that there are 99.9% base sequence among all individuals is same. Only 0.1% base sequence are dissimilar in all individuals. অর্থাৎ এটা যদি আমরা এরকম লিখে নিই যে ইন্ডিভিজুয়ালস 1, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস 2, ইন্ডিভিজুয়ালস 1, ইন্ডিভিজুয়ালস 2. তো এই দুটো ইন্ডিভিজুয়ালসের মধ্যে there are 99.9% base sequence among all humans are same. Only 0.1% base sequence in DNA in all humans are dissimilar. (0.1% base sequence among all humans are dissimilar. এই 0.1% অমিলের জন্য এই 0.1% অমিলের জন্য রেজাল্ট কিন্তু কি হবে না অল হ্যাভ সমস্ত ইন্ডিভিজুয়ালস হ্যাভ ইউনিক আইডেন্টিটি, একটা ইউনিক আইডেন্টিটি এসে যায় এবং প্রডিউসড হয় কি ডিফারেন্ট জিনোটাইপ। যদি ডিফারেন্ট জিনোটাইপ হয় তার ফলে কি হবে হ্যাভ ডিফারেন্ট phenotypic appearance. তাহলে এই 0.1% অমিলের জন্য সবাই এই পৃথিবীতে সবাই একে অপরের থেকে আলাদা। তাহলে এখান থেকে একটা কনক্লুশন আসতে পারে ডিএনএ fingerprinting তাহলে কি it is a টেকনিক, এটা একটা টেকনিক to find out variation. It is a technique to find out variation in all individual, সমস্ত ইন্ডিভিজুয়ালের মধ্যে ভ্যারিয়েশনকে খুঁজে বের করা in population at key level, at DNA level. এই 0.1% যে বেস সিকোয়েন্স ডিসিমিলার আছে সেটা কোন লেভেলে আছে? ডিএনএ লেভেলে আছে। আর একটা অ্যান্সার দিবে বলেছে এটা কি ইট ওয়ার্কস অন প্রিন্সিপাল অফ polymorphism. It works on principle of polymorphism at key level, at
ডিএনএ সিকোয়েন্স আর ডিএনএ লেভেলে এটা পলিমরফিজম দেখায়। দেখো এখানে একটা নতুন টার্ম চলে এলো, পলিমরফিজম। আমাদের এইচএসে কোশ্চেন আছে যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মূলনীতি কী। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মূলনীতি হলো এটাই যে একটা টার্ম আছে ভিএনটিআর। ভিএনটিআরের ভিত্তিতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের উপস্থিতিতে ডিএনএকে খণ্ডে খণ্ডে আলাদা করে সাউদার্ন ব্লটিং পদ্ধতিতে অটো রেডিওগ্রাফির সাহায্যে প্লেটের মাধ্যমে দুটো ইন্ডিভিজুয়ালসকে আলাদা করার পদ্ধতি হলো কি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মূলনীতি। আর একবার এখানে মূলনীতি আমাদের সাঁতার টেক্সট বই লেখা আছে, দেখবে ভিএনটিআরের ভিত্তিতে ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডন রিপিটসের ভিত্তিতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের উপস্থিতিতে ডিএনএটাকে সেপারেশন করে সাধারণ ব্লটিং টেকনিক পদ্ধতিতে অটো রেডিওগ্রাফির প্লেটের মাধ্যমে দুটো ইন্ডিভিজুয়ালসকে আলাদা করার পদ্ধতি হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মূল নীতি। তো এনসিইআরটিতে এটা বলে দেওয়া আছে, ইট ইজ এ টেকনিক টু ফাইন্ড আউট ভ্যারিয়েশন ইন অল ইন্ডিভিজুয়ালস অ্যাট ডিএনএ লেভেল। ইট ওয়ার্কস অন প্রিন্সিপাল অফ পলিমরফিজম অ্যাট ডিএনএ লেভেল। তো এরপরে যদি আমরা এটাকে আরও ডিটেলসে যাই, তাহলে এটা আমরা আরও কি দেখতে পাবো না, এনসিইআরটি বলেছে কি বলেছে এখানে, বলেছে যে এটা যে ধরো এই ইন্ডিভিজুয়ালস 1, ইন্ডিভিজুয়ালস 2 বা আরও আছে ইন্ডিভিজুয়াল 3 এটসেট্রা। এই ইন্ডিভিজুয়ালসের কোনো টিস্যু বা কোনো অর্গ্যান বা কোনো সিস্টেমের সেল, টিস্যু অর্গ্যান সিস্টেমের সেল, সেই সেলগুলো কী কী হতে পারে? ব্লাড সেল হিসাবে কোন সেল? ডব্লিউবিসি দরকার, নট আরবিসি। এখানে আলোচনা করে দেওয়া যাক, ব্লাড সেল হিসেবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কোন সেল দরকার? ডব্লিউবিসি, নট আরবিসি। কারণ ডব্লিউবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে, আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, সেই জন্য ডব্লিউবিসি ইজ রিকোয়ার্ড and not RBC, their absence of nucleus, সেই জন্য RBC not used in DNA fingerprinting। তো ব্লাড সেল হিসাবে এটা দরকার এবং আরবিসি হিসাবে এটা দরকার। আর আমাদের আর কি জানি এখানে আর কি দরকার? কোনো সেল যেমন কি স্যালাইভা, আর কি যেমন স্পাম, ওভাম, বোন, হেয়ার ফলিকল, বা সিমেনও বলতে পারি। সিমেনের মধ্যে থাকে কি? স্পাম থাকে, সিমেন কন্টেন্ট স্পাম। ব্লাড সেল, স্যালাইভা, স্পাম, ওভাম, এছাড়া স্কিন সেল। তাহলে এই অর্গ্যানের, এই ইন্ডিভিজুয়ালসের কোনো টিস্যু বা অর্গ্যানের সেল, এর সেল shows same degree of polymorphism। তাহলে কোনোভাবে এই অর্গ্যানেরও এই ইন্ডিভিজুয়ালসেরও সেল শোজ, অর্থাৎ সমস্ত অর্গ্যান থেকে যদি সেল নেওয়া হয়, শোজ সেম ডিগ্রি অফ পলিমরফিজম।
কিন্তু এটা যেন না গুলিয়ে ফেলি, এর ধরে নিচ্ছি এর স্পার্ম সেলের যে পলিমরফিজম আর এর যে স্পার্ম সেলের পলিমরফিজম সেম নয়, আলাদা আলাদা। ভালো করে মনে রাখি, এই অর্গ্যানের সমস্ত এই ইন্ডিভিজুয়ালসের সমস্ত টিস্যু থেকে বা অর্গ্যান থেকে যে সেল দেখা যাবে সেটা কি দেখাবে? সেম ডিগ্রি অফ পলিমরফিজম, একই রকমের বহুরূপতা দেখাবে। অনুরূপভাবে এই ইন্ডিভিজুয়ালসের প্রত্যেক অর্গ্যান থেকে সেল বা টিস্যু থেকে সেল নিয়ে কালচার করলে এটাও কি দেখাবে? সেম ডিগ্রি অফ পলিমরফিজম। বাট টু ইন্ডিভিজুয়ালস আর ডিফার at least at their genetical level. পলিমরফিজমের সিম্পল ডেফিনেশন আমাদের ইনস্টিটিউট বই বলেছে, পলিমরফিজম ভ্যারিয়েশন অ্যাট জেনেটিক্যাল লেভেল, যেটা অ্যারাইজ করে ডিউ টু, কিছুর জন্য অ্যারাইজ করে ডিউ টু মিউটেশন। এটা পলিমরফিজমের ডেফিনেশন বলেছে। ভ্যারিয়েশন অ্যাট জেনেটিক লেভেল, যেটা অ্যারাইজ করে ডিউ টু মিউটেশন। আমরা পলিমরফিজম সম্বন্ধে আরও একটু পরে আসবো। তাহলে এরকম ইন্ডিভিজুয়ালস 1, ইন্ডিভিজুয়ালস 2, ইন্ডিভিজুয়ালস 3, তাদের মধ্যে কত পার্সেন্ট অমিল আছে? এখানে নিয়ার অ্যাবাউট 0.1% ডিসিমিলারিটি আছে। অর্থাৎ এই 0.1% প্রত্যেক ইন্ডিভিজুয়ালসের মধ্যে বিলংস করছে, থাকছে এখানে। তো এই এখনো প্রাইমারি কনসেপ্ট চলছে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ে। আচ্ছা, এরপরে আমরা আসবো কিসে? এরপরে আমরা যাব পলিমরফিজম আইডিয়াতে। পলিমরফিজম, তো এতক্ষণ আমরা জানলাম কি, যে আমাদের জিনোমের মধ্যে 0.1% অমিল আছে। এই 0.1% অমিলের জন্য আমরা সবাই পৃথিবীতে একে অপরের থেকে আলাদা। এই আলাদাটা একত্রে বলা হয়েছে কি? পলিমরফিজম, বহুরূপতা। পলিমরফিজম ডেফিনেশন কি? ভ্যারিয়েশন অ্যাট জেনেটিক্যাল লেভেল। প্রকরণ দেখা যাবে জেনেটিক্যাল লেভেলে, একে বলা হয় ভ্যারিয়েশন। ইট ইজ ভ্যারিয়েশন arise due to mutation, মিউটেশনের ফলে পলিমরফিজম অ্যারাইজ করে। আমরা যদি ভালো করে মিউটেশনকে পড়ি, মিউটেশন কি আনে? ব্রিংস ভ্যারিয়েশন। আবার এই কোথায় ভ্যারিয়েশন হয় তার উপর নির্ভর করে দু রকমের ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়, সোমাটিক ভ্যারিয়েশন এবং জার্মিনাল ভ্যারিয়েশন। যেমন কি সোমাটিক সেলে যদি ভ্যারিয়েশন হয় আর যদি জার্ম সেলে ভ্যারিয়েশন হয়, তাহলে সোমাটিক সেলে মিউটেশন হলে সেটা হবে কি? সোমাটিক ভ্যারিয়েশন। যদি জার্ম সেলে মিউটেশন হয় সেটাও, যেমন সোমাটিক সেলও 2n হয়, জার্ম সেলও 2n হয়। যেমন জার্ম সেলের উদাহরণ কি? স্পারমাটোগোনিয়াম, উগোনিয়াম, এরা সব ডিপ্লয়েড। সোমাটিক সেলও ডিপ্লয়েড, জার্ম সেলও ডিপ্লয়েড। তাহলে সোমাটিক সেলে যদি মিউটেশন হয় তাহলে সেটা হবে কি? সোমাটিক মিউটেশন বা সোমাটিক ভ্যারিয়েশন, কারণ মিউটেশন ব্রিংস ভ্যারিয়েশন। যদি জার্ম সেলে মিউটেশন হয় তাহলে হয়ে যাবে কি?
জার্মিনাল ভ্যারিয়েশন। সোমাটিক ভ্যারিয়েশন ইজ নট হেরিটেবল, অর্থাৎ সোমাটিক ভ্যারিয়েশনটা এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যায় না, কিন্তু জার্মিনাল ভ্যারিয়েশনটা ইজ হেরিটেবল। জার্মিনাল ভ্যারিয়েশন ইজ হেরিটেবল, অর্থাৎ এটাকে আমরা এরকম এক্সপ্লেন করতে পারি। সোমাটিক ভ্যারিয়েশন, ধরো কোনো ফিমেলের এটা একটা ফিমেল, এই ফিমেলের কি হয়েছে না ব্রেস্ট ক্যান্সার হয়েছে। ব্রেস্ট ক্যান্সার অকারিং ব্রেস্ট সেল, দ্যাট ইজ সোমাটিক সেল। তাহলে ব্রেস্ট সেলে যদি ক্যান্সার হয় তাহলে নেক্সট জেনারেশনে যাওয়ার যেটা প্রবণতা, যেটা 50%, যেটা নেক্সট জেনারেশনে অর্থাৎ ধরো এর ডটারের ব্রেস্ট ক্যান্সার হবে না। কারণ কি, যে কারণ মিউটেশন হয়েছে কোথায়, সোমাটিক সেলে। কিন্তু এই কোনো ফিমেলের যদি ব্রেস্ট ক্যান্সার, যদি কোনো ফিমেলের মিউটেশন হয়ে যায় কোথায়, তার ওভারির মধ্যে থাকা ওভারিয়ের জার্ম সেলে যদি মিউটেশন হয়ে যায়, তাহলে কিন্তু নেক্সট জেনারেশনে ডটারের জার্ম সেলে যদি হয়ে যায় তাহলে ডটারের মিউটেশন হবে। অর্থাৎ জার্ম সেলে যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে সেটা কি হবে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে সেটা ডটারের সেলেও মিউটেশনের জন্য দায়ী হবে। তাহলে এখান থেকে আমরা জানলাম কি, সোমাটিক সেলে যদি মিউটেশন হয়ে যায় সেটা পরের জেনারেশনে যায় না, কিন্তু জার্মিনাল সেলে স্পারমাটোগোনিয়াম এবং উগোনিয়ামে যদি কোনো মিউটেশন হয়ে যায় তাহলে সেটা কি হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে নেক্সট জেনারেশনে সেটা অ্যাকুমুলেট হতে থাকে। তাহলে ধরো ফার্স্ট জেনারেশনে জার্ম সেলে মিউটেশন হয়ে গেছে, তাহলে এখানে লেখা কি, ফার্স্ট জেনারেশনে জার্ম সেলে মিউটেশন হয়েছে। সেকেন্ড জেনারেশনে জার্ম সেলে মিউটেশন হয়েছে, থার্ড জেনারেশনে জার্ম সেলে মিউটেশন হয়েছে। তাহলে এইভাবে যদি মিউটেশনটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে অ্যাকুমুলেট হতে থাকে তাহলে কি হবে না, পরের জেনারেশন অ্যাফেক্টেড হবে। কিন্তু যদি সোমাটিক সেলে এরকম ভ্যারিয়েশন হয়, সেটা যদি এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যায়ও, যেহেতু সোমাটিক সেল নট পার্টিসিপেট ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেই জন্য কি হবে, সে পরের জেনারেশনে কোনো ইফেক্ট করবে না। এই জন্য বারবার বলা হচ্ছে জার্মিনাল সেলে যদি ভ্যারিয়েশন হয়ে যায় তাহলে সেটা নেক্সট জেনারেশনে প্রভাব ফেলে, এফেক্ট ফেলে। কিন্তু সোমাটিক ভ্যারিয়েশন বা সোমাটিক সেলে যদি কোনো ভ্যারিয়েশন চলে আসে সেটা নেক্সট জেনারেশনে কোনো প্রভাব ফেলে না। এই জন্য ইনসেপ্টিভে ভালো করে বলেছে যে নন কোডিং রিজিয়নে যদি, অর্থাৎ জিনের মধ্যে কোডিং পার্ট এবং নন কোডিং পার্ট থাকে, এই নন কোডিং পার্টের মধ্যে যদি কোনো কারণে ভ্যারিয়েশন বা মিউটেশন হয়ে যায়, সেটা
রেসপন্সিবল ফর পলিমরফিজম। জার্ম সেলের নন কোডিং পার্টের মধ্যে যদি কি হয় পলিমরফিজম হয়, তাহলে সেটা কি হবে রেসপন্সিবল ফর কি বললাম জার্ম সেলের মধ্যে যদি কি হয়, জার্ম সেলের মধ্যে যদি মিউটেশন হয় তাহলে নন কোডিং তাহলে কি হয় পরের জেনারেশনে সেটা প্রভাব ফেলে। আর সোমাটিক সেলের মধ্যে যদি মিউটেশন হয় সেটা পরের জেনারেশনে কোনো প্রভাব ফেলে না। সো polymorphism also play great role in speciation and evolution. হায়ার ক্লাসে তোমরা পলিমরফিজম সম্বন্ধে আরও পড়বে। এবার আমরা জানবো কি বেসিস অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ভিত্তিটা কি আসলে। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যখন করা হয় ফার্স্টে কী করা হয়, আগে উল্লিখিত যে কোনো সেল থেকে ধরে এটা একটা স্পার্ম সেল থেকে কি করা হয় ডিএনএকে আইসোলেট করা হয়, ডিএনএকে আইসোলেট করা হয়, পৃথকীকরণ করা হয়, অর্থাৎ আইসোলেশন অফ ডিএনএ ফ্রম সেল। তারপরে কি হয় একে আরই অর্থাৎ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম দিয়ে কাট করা হয়, কাট ইনটু স্মল ফ্র্যাগমেন্ট, ছোট ছোট পিসে কাটা হয়। এরপরে কি করা হয় যে সিজিয়াম ক্লোরাইড এর ডেনসিটি গ্রেডিয়েন্ট করা হয়। ডেনসিটি গ্রেডিয়েন্ট ইন সিজিয়াম ক্লোরাইড, ডেনসিটি গ্রেডিয়েন্ট যখন করা হয় সিজিয়াম ক্লোরাইডে তখন ফরমেশন অফ টু পিক, দুটো পিক পাওয়া যায় বা দুটো অংশ পাওয়া যায়। একটাকে বলা হয় বাল্ক জিনোমিক ডিএনএ, আর একটাকে বলা হয় জাঙ্ক ডিএনএ। এই বাল্ক ডিএনএ ফর্ম গঠন করে একটা বৃহৎ ব্যান্ড গঠন করে, আর এটা গঠন করে কি ফর্ম ন্যারো ব্যান্ড BAND। বাল্ক ডিএনএ সিজিয়াম ক্লোরাইডে যখন ডেনসিটি গ্রেডিয়েন্ট করা হয়, বাল্ক ডিএনএর মধ্যে বেশি পরিমাণে কি থাকে GC রিচ, অর্থাৎ গুয়ানিন সাইটোসিন বেশি থাকে, আর এর মধ্যে A এবং T রিচ। বাল্ক ডিএনএ ফর্ম বাল্ক ডিএনএ ফর্ম বাল্ক ডিএনএর অ্যামাউন্ট কত থাকে 99.9% থাকে, আর এর পার্সেন্ট থাকে 0.1%। তো এভাবে যদি করা হয় যে এরকম করে একটা ডেনসিটি গ্রেডিয়েন্ট, এর মধ্যে সিজিয়াম ক্লোরাইড দেওয়া থাকে, সিজিয়াম ক্লোরাইড CaCl2 এর মধ্যে দেওয়া থাকে। যখন এই ডিএনএ গুলোকে কাটার পরে যখন এতে দিয়ে দেওয়া হয় একটা কি হয় এরকম করে দুটো যখন করে পিক পড়ে,
পিক করে। এই যে এই পিকটাকে বলা হয় বাল্ক ডিএনএ। আর যে ন্যারো পিক যে পাওয়া যায়, এই যে ন্যারো পিকগুলোকে পাওয়া যায়, ন্যারো পিক এগুলোকে বলা হয় জাঙ্ক ডিএনএ। জাঙ্ক ডিএনএ also known as intronic DNA. Intronic DNA এটা যেটা বলতে চাইছিলাম এটা যে it forms large peak and it forms small peak। যে বাল্ক জেনেমিক ডিএনএ ফর্ম গঠন করে লার্জ পিক প্রচুর চূড়া, আর এগুলা কি করে ফর্মস করে লার্জ স্মল পিক। অর্থাৎ এরা কত থাকে 99.9% আর এরা 0.1%। ইট represent repetitive DNA sequence। It represent repetitive DNA sequence আর এরাই used or এরা play vital role in DNA fingerprinting। এরাই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ মুখ্য ভূমিকা পালন করে। তাহলে এখানে কি দেখলাম, বেসিস অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ ডিএনএ সেল থেকে আইসোলেট করা হয়, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের সাহায্যে ছোট ছোট পিস করা হয়। তারপর সিজিয়াম ক্লোরাইডে এর কি হয়, ডেনসিটি গ্রেডিয়েন্ট করলে দুটো পিক পাওয়া যায়, একটা লার্জ পিক বা ব্রড ব্যান্ড পাওয়া যায় আর একটা স্মল পিক বা ন্যারো পিক পাওয়া যায়, যাকে বলা হয় জাঙ্ক ডিএনএ। ইট অলসো নোন অ্যাজ ইন্ট্রনিক ডিএনএ। এ লার্জ পিক ফর্মস লার্জ পিক বা বাল্ক ডিএনএ 99.9% থাকে আর জাঙ্ক ডিএনএ থাকে 0.1%। হ্যাঁ, এটাই রিপ্রেজেন্ট কি করে রিপিটেটিভ ডিএনএ সেন্স। রিপিটেটিভ ডিএনএ সেন্স আগেই বলা আছে স্মল স্ট্রেচেস অফ ডিএনএ হুইচ রিপিটেড মেনি টাইমস, দে প্লে ভাইটাল রোল ইন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এরপরে আমরা কি দেখব যে এই জাঙ্ক ডিএনএ বা ইন্ট্রনিক ডিএনএ বা এদেরকে অনেক সময় বলা হয় স্যাটেলাইট ডিএনএও বলা হয়। they also called স্যাটেলাইট ডিএনএ। তো এরপরে আমরা আসছি স্যাটেলাইট ডিএনএ সম্বন্ধে। তাহলে স্যাটেলাইট ডিএনএ কি, অর্থাৎ স্যাটেলাইট ডিএনএ দিজ আর ডিএনএ which are present in small peak। satellite DNA के depend on LNB। the tricks দেওয়া হচ্ছে LNB means depend on, এক নম্বর হচ্ছে যে length of segments, n stands for number of repetitive units and B stands for base composition, that is AT and
GC, ATN GC, GC base composition ATN GC. A satellite depend on length of segment, number of repetitive units and base composition. স্যাটেলাইট ডিএনএকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় মাইক্রো স্যাটেলাইট আর একটাকে বলা হয় মিনি স্যাটেলাইট। মাইক্রো স্যাটেলাইটকে আর এক কথায় বলা হয় শর্ট টেন্ডেম রিপিটস, শর্ট টেন্ডেম রিপিটস, আর একে বলা হয় VNTR অর্থাৎ ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিটস। VNTR ফুল ফর্ম আমাদের এইচএসে আছে, এই ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিটস। এদের রোল কি? এই যে মাইক্রো স্যাটেলাইট অ্যান্ড মিনি স্যাটেলাইট, they normally does not code for any proteins. They shows high degree of polymorphism. They form large portion of human genome. They form basis of DNA ফিঙ্গার প্রিন্টিং। এরাই হচ্ছে যে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর মূল ভিত্তি। মিনি স্যাটেলাইট আর একে আরেক কথায় কি বলা হয় ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিটস। তাহলে এরা মাইক্রো এবং মিনি স্যাটেলাইট দে আর নর্মালি ডাজ নট কোড ফর এনি প্রোটিনস বাট শো হাই ডিগ্রি অফ পলিমরফিজম। এরা উচ্চ মাত্রায় বহুরূপতা দেখায়। দে ফর্ম লার্জ পোর্শন অফ হিউম্যান জিনোম, তারা হিউম্যান জিনোমের অনেকাংশ গঠন করে, অ্যান্ড দে আর দ্য বেসিস অফ ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং। তাহলে স্যাটেলাইট ডিএনএকে তিনটে জিনিসের উপর ভিত্তি করে মাইক্রো এবং মিনি স্যাটেলাইটে ভাঙা হয়েছে, এবং এদের মধ্যে কিছু রিপিটিটিভ সিকোয়েন্স থাকে, যাকে বলা হয় কি রিপিটিটিভ ডিএনএ। অর্থাৎ রিপিটিটিভ ডিএনএ আসলে কার পার্ট অফ স্যাটেলাইট ডিএনএ। Small stretch of DNA which repeated many times is called repetitive DNA. Small STRETCHs, small stretches of DNA which repeated many times in our genome called repetitive DNA. এরপরে আমরা আসছি কিসে ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিটসে। হেডলাইন করবো এখানে VNTR। VNTR আসলে কি ছিল? মিনি স্যাটেলাইট। এর সাইজ কত হয়? এর সাইজ হয়, এগুলো সব তথ্য আছে অ্যানসারটির বইয়ে। সাইজ 0.1 থেকে 20 কিলো বেস। VNTR নট অ্যাসোসিয়েটেড উইথ প্রোটিন সিনথেসিস, কারণ VNTR পড়ছিল ইন্ট্রনিক ডিএনএর মধ্যে, সেই জন্য এরা ইন্ট্রনিক মানে নট এক্সপ্রেসড
দে আর নন কোডিং রিজন অফ ডিএনএ, এরা ডিএনএ নন কোডিং রিজন। ভিএনটিআর অফ 2%, এটা ভালো করে বুঝে নিই। ভিএনটিআর অফ 2% মে বি অফ সেম লেন্থ অ্যান্ড সেম সিকোয়েন্স, দুটো পার্সেন্টের ভিএনটিআর সেম লেন্থ হতে পারে, একই লেন্থ থাকবে, একই সিকোয়েন্স থাকবে অ্যাট সার্টেন সাইড বাট ভ্যারি অ্যাট আদার সাইড। এটাকে যদি আমরা ছবির মাধ্যমে এক্সপ্লেন করি, ধরুন এটা ইন্ডিভিজুয়ালস 1, এটা ইন্ডিভিজুয়ালস 2, এর ধরুন একটা ক্রোমোজোম নাম্বার 8 অটোজোম, এটা একটা ক্রোমোজোম নাম্বার 8 অটোজোম, এরও ক্রোমোজোম নাম্বার, এটা হচ্ছে যে 8 নম্বর অটোজোম। এইখানে একটা সিকোয়েন্স আছে, আমরা এটাকে বের করে দেখাচ্ছি ভিএনটিআরের ভিতরে। কেন ভিএনটিআর আছে, নাম দেখো ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিটস। একটা সিকোয়েন্স আমরা লিখছি এখানে ATT AG, আবার আছে কি টা টা, আবার আছে ATT AG টা টা। দেখো ATT AG টা, এটা একটা টেন্ডেম। টেন্ডেম বলতে এখানে একটা ঘোড়া আছে, সাপোজ এটা একটা মানুষ, এই মানুষটা যেরকম সেজে আছে, অর্থাৎ যেরকম পোশাক পরে আছে সেই রকমই আর একজন ওরকম মানুষ পরে আছে, অর্থাৎ এখানে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, সেই ঘোড়াটাকে যেরকম সাজানো আছে পরে আরেকটা ঘোড়া যেটা আছে সেটাও সেরকমভাবে সাজানো আছে। টেন্ডেম মানে এরকম সুসজ্জিতভাবে একটা বা ক্রমান্বয়ে সজ্জিত একটা ধারা, টেন্ডেম। রিপিট করছে এবার, তো এই সিকোয়েন্সটা আবার এরকম আছে, অর্থাৎ তাহলে এটা গেল কি টেন্ডেম রিপিটস, এটা 1, এটা 2, এরকম 3। বলেছে ভিএনটিআর অফ 2% মে বি অফ সেম লেন্থ, এবং এ একটা ভিএনটিআর, এ একটা ভিএনটিআর, এর ক্রোমোজোম নাম্বার 8-এ যতটা আছে, এর ক্রোমোজোম নাম্বার 8-এও সেম লেন্থ এবং সেম সিকোয়েন্সও আছে। ভিএনটিআর অফ সেম লেন্থ অ্যান্ড সেম সিকোয়েন্স অ্যাট সার্টেন সাইট, একটা নির্দিষ্ট সাইটে, এ একটা সাইট, এর ক্রোমোজোম নাম্বার 8-এর এটা একটা সাইট, ধরে নাও এটা হচ্ছে যে কি এ সাইট, তাহলে এই ক্রোমোজোম নাম্বার এটাও এ সাইট, এই সিকোয়েন্সটা সেম লেন্থ আছে এবং সেম সিকোয়েন্সও আছে, কিন্তু এই সিকোয়েন্সটা তার বি সাইটে, এ সাইটে আছে, এ ধরে নিচ্ছে কি সেম লেন্থ অ্যান্ড সেম সিকোয়েন্স সার্টেন সাইট, তো এর আছে কবার 5 বার, এরও এখানে ধরো 5 বার আছে, কিন্তু বি সাইডে যে এই নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, এর আছে এখানে 10টা, এর আছে এখানে বি সাইডে 15টা। কোনোভাবে এটা হচ্ছে সি সাইডে আছে, এর আছে 50 বার, এর সি সাইডে আছে কি 100 বার আছে। তাহলে ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিটস হচ্ছে কি, ভ্যারিয়েবল মানে পরিবর্তন, নাম্বার সংখ্যা পর টেন্ডেম, এগুলোকে এক একটাকে টেন্ডেম বলছি, সেটা রিপিট করছে, ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিটস। অর্থাৎ এখানে যেটা বোঝাতে চাইলাম, ইন অ্যান ইন্ডিভিজুয়ালসের 8 নম্বর ক্রোমোজোমে এই সিকোয়েন্সটা এ সাইটে 5 বার আছে, এরও 5 বার আছে, সিকোয়েন্সের সার্টেন সাইডে সেম লেন্থ এবং সেম সিকোয়েন্স 5 বার আছে, কিন্তু বি সাইডে ক্রোমোজোমের আর একটা সাইড ধরা হচ্ছে, বি সাইডে বি অবস্থানে এই রিপিটটা এর আছে 10 বার, এর আছে 15 বার। অর্থাৎ কিছু কিছু জায়গায় এক হলেও বাট ভ্যারি অ্যাট আদার সাইড, অন্য সাইডে এটা আলাদা হয়। তাহলে এটা বোঝা গেল ভিএনটিআর অফ 2% মে বি অফ সেম লেন্থ, একই লেন্থে হতে পারে, অর্থাৎ এই লেন্থটা এ সাইডে ইন্ডিভিজুয়ালসের 1-এর 8 নম্বর ক্রোমোজোমে 5 বার আছে, এরও
5 বার আছে, কিন্তু বি সাইডে যে এরকম একটা সিকোয়েন্স 10 বার থাকছে, এর আছে কি 15 বার, অর্থাৎ ভ্যারি করে গেছে। ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডেন রিপিটস, টেন্ডেন রিপিটসের সংখ্যা সবার ক্ষেত্রে আলাদা আলাদা। ধরে নাও এই সিকোয়েন্সটা ইন মাই, অর্থাৎ আমার দেওয়া আছে কবার 20 বার, ইন ইউ এটা আছে 15 বার, অ্যান্ড ইন অ্যান অর্গানিজম এ এর ক্ষেত্রে আছে কি 12 বার। অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষের ক্ষেত্রে এই নাম্বারটা কি হয় বা এইরকম রিপিটসগুলো ভ্যারি করতে থাকে। সেই জন্য ইট অ্যাক্টস এজ এ মলিকুলার মার্কার আর জেনেটিক্যাল মার্কার ফর পার্সোনাল আইডেন্টিটি। পার্সনকে আইডেন্টি করার জন্য এই ভিএনটিআর কী হিসেবে কাজ করে? জেনেটিক্যাল মার্কার, মলিকুলার মার্কার হিসেবে কাজ করে। প্রোভাইডস আইডিয়াল ম্যাটেরিয়াল, এটাই প্রোভাইড করে থাকে, দিয়ে থাকে আইডিয়াল একটা আদর্শ বস্তু ফর মেকিং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অফ অ্যান ইন্ডিভিজুয়াল। একটা ইন্ডিভিজুয়ালের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করার জন্য ভিএনটিআর মুখ্য ভূমিকা পালন করে। আচ্ছা, আর একটা জিনিস আমাদের এখানে জানতে হবে যে ভিএনটিআর অফ আইডেন্টিক্যাল টুইন্স ইচ, মানে ভিএনটিআর এর নাম্বার আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রে একই হয়, কিন্তু ডাইজাইগোটিক টুইন্সের ক্ষেত্রে আলাদা হয়। তাহলে এটা লিখি, এরপরে যেটা বলেছিলাম যে ভিএনটিআর অফ 2%, এখান থেকে ভিএনটিআর অফ 2% নেভার আইডেন্টিক্যাল। দুটো পার্সনের ভিএনটিআর কখনো এক নয়। দুটো কেন, দুনিয়ার যত সমস্ত মানুষ আছে তাদের ভিএনটিআর কখনোই এক নয়। আগেই বললাম সিকোয়েন্স, ওই সিকোয়েন্স সবার ক্ষেত্রে ভ্যারি করে, ওই জন্য নাম হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডেন রিপিটস। একটা সিকোয়েন্স এটিজিসি, এটা আমার দিয়ে 10 বার, আর কারোর দিয়ে 100 বার, কারোর দিয়ে 150 বার থাকতে পারে। ভিএনটিআর অফ আইডেন্টিক্যাল টুইন্স, যাকে বলা হয় মনোজাইগোটিক টুইন্স। মনোজাইগোটিক টুইন্সের ব্যাপারটা ভালো করে পড়বে। একটা ডিম থেকে যখন একটা ডিমকে একটা স্পার্ম ফার্টিলাইজ করে দেয়, একটা ডিমকে একটা স্পার্ম ফার্টিলাইজ করে দেয়, তারপর ব্লাস্টোমিয়ার ডিভাইড হয়ে এখানে একটা ডিম থেকে দুটো জাইগোট উৎপন্ন করে, তখন তাকে বলা হয় মনোজাইগোটিক টুইন্স। তাহলে ভিএনটিআর অফ আইডেন্টিক্যাল টুইন্স মানে অভিন্ন যমজ ইজ সেম অর আইডেন্টিক্যাল হয়। ভিএনটিআর অফ ডাইজাইগোটিক টুইন্স অফ ফ্র্যাটার্নাল ডিস বা সহোদর যমজ এইভাবে হয়, একটা মায়ের ওভারি থেকে দুটো ডিম অবস্থান করছে, দুটো স্পার্ম দিয়ে ফার্টিলাইজ করে দিলে তাহলে কী হয়? ডাইজাইগোটিক টুইন্স হয়। ডাইজাইগোটিক টুইন্স ক্ষেত্রে ভিএনটিআর ডিফারেন্ট হয়। এই একটা অফস্প্রিং, আর এটা হচ্ছে যে মাদার, আর এর পাশে আছে কে? ফাদার। অর্থাৎ এই অফস্প্রিংটা 50% ভিএনটিআর পায় মাদারের কাছ থেকে, আর 50% ভিএনটিআর পায় ফাদারের কাছ থেকে। কারণ কি হয়, এর যে 44টা অটোজোমের দুটো শেষ ক্রোমোজোম, এর 44টা অটোজোম এবং ওয়াই ক্রোমোজোম যখন যাবে, অর্থাৎ এখানে যে 22+X যাচ্ছে, এই 22+X এর মধ্যে, অর্থাৎ ক্রোমোজোম হাফ হয়ে গেছে, এর মধ্যে 22+X যাচ্ছে, আর এর মধ্যে কী হচ্ছে 22+X বা 22+Y, যে এটাকে মেল বানাচ্ছে। অর্থাৎ 50% ভিএনটিআর পায় একটা অফস্প্রিং তার মাদারের কাছ থেকে, আর 50% ভিএনটিআর পায় তার ফাদারের কাছ থেকে। তো ভিএনটিআর অলসো অ্যাক্টস অ্যাজ এ প্রুফ। প্রুফ মানে কি, এটা আমরা যখন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করবো সেখানে বলবো, তো এখানে একটু বলে দেওয়া হয়। প্রুফ ইজ এ ল্যাবে আর্টিফিশিয়ালি তৈরি করা রেডিও অ্যাক্টিভ লেভেল ডিএনএ, যেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। ডিএনএ প্রুফ হয়, আরএনএও প্রুফ হয়। সো দিস ইজ অল অ্যাবাউট ভিএনটিআর। সরি, এখানে আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, এটা লিখে নাও। উই আর ডিফারেন্ট উইথ রেসপেক্ট টু ভিএনটিআর। উই আর different with respect to VNTR.
এতক্ষণ যে আমরা পড়লাম এখান থেকে এটা কনক্লুশন হতে পারে যে আমরা পরস্পর থেকে আলাদা, উই আর ডিফারেন্ট উইথ রেসপেক্ট টু ভি এন টি আর, উই আর ডিফারেন্ট উইথ রেসপেক্ট টু ভি এন টি আর। এর পরের টপিকে আমরা আসবো কি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের প্রসেস অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং।